সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। রাজবাড়ী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে আজকের পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র প্রথম অধ্যায়ের আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামসুল আলম। আজকে আমরা পৌরনীতি ও সুশাসন বিষয়ের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় আলোচনা করব। তাহলে তার আগে পরিচিতি পর্ব। তোমরা দেখতে পাচ্ছ আমার ইমেজটি এখানে দেখতে পাচ্ছ এবং নাম রয়েছে। সরাসরি ক্লাস ইনশাআল্লাহ খুব দ্রুতই হয়তো শুরু হবে, তখন ক্লাসে দেখা হবে। তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই। পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়। আমাদের আজকের আলোচ্য বিষয় ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ। খেয়াল করে দেখো, এখানে আজকের পড়ার মূল আলোচনার মধ্যে টাইটেলটা একটু খেয়াল করলে দেখতে পাবে, ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ। এই টাইটেলটার মধ্যে আমাদের কিন্তু আসলে খুঁজতে হবে আমরা কি করব। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা আসলে ব্রিটিশ ভারত অর্থাৎ ভারতবর্ষ, ভারতীয় উপমহাদেশ, সেই আলোচনা করব। ভারতীয় উপমহাদেশে যে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ ঘটেছে দীর্ঘ সময়ে, ইতিহাসের কিছু বিষয় এর সাথে সংশ্লিষ্ট, আমরা সেই বিষয়গুলো দেখব। আজকের আলোচনা থেকে আমরা কি শিখব, যেটাকে আমরা বলছি শিখন ফল। তাহলে উপমহাদেশে ব্রিটিশ শাসনের পটভূমি যেটা, সেখানে আমরা দেখব। এরপরে পলাশীর যুদ্ধ আমরা আলোচনা করব। ভারতীয় কাউন্সিল আইন 1861, সেটাও আমাদের আলোচ্য বিষয়। 1892 সেটিও আলোচ্য বিষয়। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1885 সালে, সেটিও আমরা আলোচনা করব। বঙ্গভঙ্গ 1905 সালে সংগঠিত হয়, সেটি আলোচনা করব। এরপরে আলোচনা করব মুসলিম লীগ 1906 সালে প্রতিষ্ঠিত হয়। তোমরা বুঝতেই পারছ যে এখানে প্রত্যেকটি বিষয় এক একটি ক্লাস নেওয়ার মতো আলোচ্য সূচির দাবি রাখে, অথচ আমরা সবগুলো বিষয় একসাথে একটি ক্লাসে আলোচনা করব। তার মানে হচ্ছে আমাদের আলোচনা খুবই সংক্ষিপ্ত হবে। তোমরা বুঝতেই পারছো যে আমরা এক ক্লাসে অনেকগুলো বিষয় আলোচনা করব, তার মানে আলোচনাগুলো সংক্ষিপ্ত পরিসরে হবে। আশা করব এর মধ্যে সবাই বোঝার চেষ্টা করবে, ইনশাআল্লাহ ধরতে পারবে আমরা আসলে কি আলোচনা করতে যাচ্ছি। তাহলে প্রথম অংশে আমরা দেখে নিব উপমহাদেশে ব্রিটিশ শাসন। উপমহাদেশে ব্রিটিশ শাসন, তোমরা জানো ভারতীয় উপমহাদেশ বা ভারতবর্ষ বলতে আজকে আমরা বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান, এই তিনটি দেশ একসাথে ছিল ভারতীয় উপমহাদেশ। জানি আমরা যে একই সাথে ভারতীয় উপমহাদেশের এই অঞ্চলকে, তার সাথে আরো কিছু অঞ্চল, যে অঞ্চলটি একই সাথে ব্রিটিশরা দীর্ঘদিন ধরে শাসন করেছে, কিন্তু তারা কিন্তু প্রথমেই শাসকের চেহারায় আমাদের এই অঞ্চলে আসেনি। তাহলে তারা আমাদের এখানে কিভাবে এসেছে, কবে এসেছে, সেটি আলোচ্য বিষয়। খেয়াল করো, 1498 সালে 27 মে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ইউরোপ থেকে ভারতবর্ষে আসার পথ আবিষ্কার করেন। এই 1498 সালে ভারতবর্ষে যে পর্তুগিজ নাবিক আসেন, ইউরোপ থেকে ভারতবর্ষে আসার যে পথ আবিষ্কৃত হয়, তার মধ্য দিয়ে ইউরোপের সাথে ভারতীয় উপমহাদেশের এক ধরনের বাণিজ্য সম্পর্ক স্থাপিত হয় এবং সেটি দীর্ঘদিন ধরে চলতে থাকে। পরবর্তীতে আমরা দেখি 1599 সালের 218 জন সদস্য নিয়ে লন্ডনে দ্য গভর্নর এন্ড দ্য কোম্পানি অফ মার্চেন্ট অফ লন্ডন ট্রেডিং ইনটু দ্য ইস্ট ইন্ডিজ নামে একটি বণিক সংঘ প্রতিষ্ঠিত হয় বা গঠিত হয়। অর্থাৎ যেই বণিক সংগঠনটি পরবর্তীতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে আসলে আমাদের কাছে পরিচিতি লাভ করে। সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি
31শে ডিসেম্বর 1600 সালে ব্রিটিশ রানীর সনদ লাভ করেন এবং 15 বছরের জন্য তারা বাণিজ্য করার অনুমতি পায়। অর্থাৎ ব্রিটিশরা প্রথমে ব্রিটিশ বণিক যারা ভারতীয় উপমহাদেশে বাণিজ্য করতে চায়, তারা প্রথমে একটি সংগঠিতভাবে একটি সনদ লাভ করে ব্রিটিশ রানীর কাছ থেকে 15 বছরের ব্যবসা বাণিজ্য করার জন্য ভারতীয় উপমহাদেশের দেশগুলোতে। এরপরে তারা ভারতীয় উপমহাদেশে ব্যবসা বাণিজ্যের জন্য চলে আসে 1601 সালে। এরপরে আমরা দেখি যে তারা ব্যবসা বাণিজ্য এখানে করতে শুরু করার পর 1612 সালে সম্রাট জাহাঙ্গীরের সময়ে সুরাটে বাণিজ্য কুঠি নির্মাণের অনুমতি পায়। অর্থাৎ তারা 1601 সালে ভারতীয় উপমহাদেশে আসলেই খুব অল্প দিনের মধ্যে একটি বাণিজ্য কুঠি নির্মাণের অনুমতি পায় সম্রাট জাহাঙ্গীরের সময়। এরপর আমরা দেখতে পাই 1633 সালে বালেশ্বর ও হরিপুরে কুঠি স্থাপনের মাধ্যমে তারা বাংলায়, অর্থাৎ আজকের যে বাংলাদেশ, এই অঞ্চলে ব্যবসা বাণিজ্য শুরু করে। সুবেদার শাহ সুজা এর এক ফরমান জারির মাধ্যমে কোম্পানি বিনা শুল্কে বাংলায় বাণিজ্য করার অনুমতি পায়। অর্থাৎ তারা 1633 সালে বাণিজ্য বাংলাদেশ বা বাংলায় শুরু করলেও কিছুদিনের মধ্যেই তারা সুবেদার শাহ সুজা এর এক ফরমান জারির মাধ্যমে, অর্থাৎ আদেশ জারির মাধ্যমে তাদেরকে বিনা শুল্কে বাংলার এই অঞ্চলে বাণিজ্য করার সুযোগ করে দেন। এরপরে আমরা দেখতে পাই 1696 সালে তারা কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করে। এরপরে আমরা যদি আরো পরের ধাপ দেখি, সেখানে আমরা দেখব 1717 সালে সম্রাট ফররুখশিয়র এর এক ফরমান বলে কোম্পানি পুরা ভারতবর্ষে বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি পায়। আমরা যদি সংক্ষিপ্ত পরিসরে এই আলোচনা দেখতে চাই, তাহলে আমরা বলবো যে কোম্পানি অর্থাৎ ব্রিটিশ বণিকরা প্রথমে ব্রিটিশ রানীর অনুমতি নেয়, তারপর তারা ভারতীয় উপমহাদেশে ব্যবসা বাণিজ্য করতে আসে। আসার পরে এখানে যে শাসক গোষ্ঠী, তৎকালীন মুঘল সম্রাটদের যে শাসন ছিল, সেই শাসন ব্যবস্থার মধ্যে তারা বিভিন্ন প্রক্রিয়ায় বিভিন্ন ভাবে সুযোগ সুবিধা আদায় করে নেয় তাদের কূটবুদ্ধির মাধ্যমে। অর্থাৎ সম্রাট জাহাঙ্গীর তাদেরকে এক সুবিধা দেয়, তারপর ফররুখশিয়র ভারতীয় উপমহাদেশে বিনা শুল্কে বাণিজ্য করার একটি সুব্যবস্থা করে দেয়। এই প্রক্রিয়ার মধ্যেই তারা তাদের মতো করে চিন্তা করে যে আস্তে আস্তে কিভাবে তারা এই বণিক গোষ্ঠী থেকে শাসক গোষ্ঠীতে রূপান্তরিত হবে, তারা সেই প্রক্রিয়ার মধ্যে যাত্রা শুরু করে। আর ফররুখশিয়র যে 1717 সালে যে তাদেরকে যে বাণিজ্য করার সুবিধা দিয়ে দেয়, সেই জায়গা মাত্র কিছু শর্ত ছিল, বলা চলে একদমই খুব নগণ্য। সেটি হচ্ছে বার্ষিক 3000 টাকা, অর্থাৎ মাত্র তারা এক বছরে ভারতীয় উপমহাদেশে বাণিজ্য করার জন্য বার্ষিক অর্থাৎ বছরে মাত্র 3000 টাকা দিবে। আবার বলা আছে কোম্পানির মালামাল চুরি হলে মুঘল সরকার তা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবে বা সমমূল্যের ক্ষতিপূরণ দেবে। কোন শুল্ক চৌকিতে কোম্পানির জাহাজ বা নৌকা কোনো অজুহাতে আটক করা যাবে না। অর্থাৎ কেউই কোম্পানির কোনো বাণিজ্যের অসুবিধা হয় এরকমের কোনো কাজে সম্পৃক্ত হতে পারবে না। মুর্শিদাবাদের যে টাকশাল রয়েছে, টাকশালে কোম্পানি তার নিজস্ব টাকা তৈরি করতে পারবে, অর্থাৎ কোম্পানি তার নিজের টাকাও তৈরি করতে পারবে। এই ফররুখশিয়রের ফরমানের মধ্যে এগুলো চলে আসে। অর্থাৎ বাংলার সুবেদার কলকাতার আশেপাশে আরো 38টি গ্রামের উপর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে জমিদারি প্রদান করবেন। অর্থাৎ কোম্পানি আসছে ব্যবসা করতে, তারা আস্তে আস্তে ব্যবসা থেকে রাজস্ব আদায়ের দিকে ধাবিত হয় এবং এই সম্রাট ফররুখশিয়র যিনি 1717 সালে বিশেষ অনুমতির মাধ্যমে এগুলো কোম্পানিকে দিয়ে দেয়। এরপরে আমরা দেখব যে কোম্পানি কিভাবে কোন প্রক্রিয়ায় বণিক থেকে পলাশী যুদ্ধের ষড়যন্ত্রের মাধ্যমে আস্তে আস্তে শাসক হিসাবে আবির্ভূত হয়। 1756 সালে 10 এপ্রিল সিরাজউদ্দৌলা বাংলার নবাব হন। তোমরা জানো সিরাজউদ্দৌলা খুব অল্প বয়সে নবাব হন। তার নানা ছিল নবাব, সেই সূত্র ধরে তিনি নবাব হন এবং খুব অল্প বয়সে নবাব হন। 1756 সালে 23 জুন ইস্ট ইন্ডিয়া কোম্পানি
সেনাপতি রবার্ট ক্লাইভ বাংলার রাজধানী মুর্শিদাবাদে আক্রমণের জন্য অগ্রসর হন এবং নবাব পরবর্তীতে তাকে 50,000 সৈন্য সহ তাকে পলাশীর প্রান্তরে কি বাধা প্রদান করেন এবং যুদ্ধ শুরু হয়। তোমরা এই ইতিহাস জানো যে মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে, অর্থাৎ নবাবের প্রধান সেনাপতি ছিলেন মীর জাফর, যদিও তার এই মীর জাফরি কাজকর্ম সম্পর্কে নবাব আগেই তথ্য পেয়েছিলেন এবং তাকে সেনা প্রধানের পদ থেকে সরিয়ে দিয়েছিলেন, কিন্তু তার অনেক আকুতি মিনতি এবং পবিত্র ধর্মগ্রন্থ স্পর্শ করে ওয়াদার কারণে তাকে আবার সেনা প্রধানের পদে পুনর্বহাল করেন। সেটি ছিল নবাব সিরাজউদ্দৌলার একটি বড় ভুল। যাই হোক, সেই পলাশীর প্রান্তরে যুদ্ধে যখন নবাবের সেনাবাহিনী প্রায় বিজয় লাভ করে ফেলবে, সেই অবস্থায় আবার এই মীর জাফরের কুপরামর্শে নবাব দুদিনের জন্য যুদ্ধ বিরতি ঘোষণা করে এবং সেই যুদ্ধ বিরতি ঘোষণা করে যখন ইংরেজ বা কোম্পানির সেনারা পালাচ্ছিল, ঠিক সে ধরনের সময়, বা তারা লুকানোর চেষ্টা করছিল সে ধরনের সময় এই যুদ্ধবিরতি নবাবকে পরাজয়ে স্বীকার করতে বাধ্য করে। পরবর্তীতে যুদ্ধবিরতি ঘোষণা করার কিছু সময়ের মধ্যেই দেখা গেল যে কোম্পানির সৈন্যরা আবার আক্রমণ করলো এবং বলা চলে বিনা বাধায় তারা ভারতীয় উপমহাদেশের বা বাংলার পলাশীর প্রান্তরে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে তারা বিজয় লাভ করে। এভাবেই বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত যায়। এরপরে আমরা দেখব যে এর মধ্যে অনেক ইতিহাস রয়ে গেছে, সেখানে আমরা যদি একটু আলোচনা করি। ভারতীয় কাউন্সিল আইন 1861 সালের আলোচনার আগে আমরা দেখব তাহলে এর মধ্যে কোম্পানি শাসন করতে থাকে এবং কোম্পানির অত্যাচার, নির্যাতন, জুলুম অতিষ্ঠ হয়ে এই অঞ্চলে বিভিন্ন ধরনের বিদ্রোহ আমরা দেখতে পাই। যেই বিদ্রোহগুলো কেউ ব্যক্তি পর্যায়ে করেছে, কেউ সংগঠিতভাবে করেছে। তোমরা জানো সাঁওতাল বিদ্রোহ, কৃষক বিদ্রোহ, আরো অনেক বিদ্রোহ। যে বিদ্রোহগুলো ছিল কোম্পানির শাসন, নির্যাতন, জুলুম, অত্যাচারের বিরুদ্ধে। কিন্তু সর্বপ্রথম 1857 সালে যে বড় ধরনের বিদ্রোহ হয়েছিল, যেটিকে বলা হয় সর্বপ্রথম স্বাধীনতাকামী সংগ্রাম, সেটি হচ্ছে সিপাহী বিদ্রোহ। অর্থাৎ সেদিন কোম্পানির দুর্গের সৈন্যরা, এই ভারতীয় উপমহাদেশের রক্তে মাংসে গড়া মানুষ অর্থাৎ মুসলিম এবং হিন্দু সবাই মিলে একসাথে বিদ্রোহ ঘোষণা করেছিল। যদিও আসলে সেটি সুপরিকল্পিতভাবে নির্দিষ্ট দিনে হওয়ার কথা ছিল। যদি সেটি নির্দিষ্ট দিনে এবং যথাসময়ে হতো তাহলে হয়তো কোম্পানি তখনই বিদায় নিতে বাধ্য হতো, কিন্তু আসলে মঙ্গল পান্ডে নামে এক সৈনিকের অসময়ে বিদ্রোহ করাই একটি দুর্গে বিদ্রোহ তৈরি হয়ে যায় এবং যেই খবর পৌঁছানোর আগেই কোম্পানি সেটি নিয়ন্ত্রণ করতে পারে। এ ধরনের অবস্থাতেই ব্রিটিশ রানী দেখলো যে ভারতীয় উপমহাদেশে কোম্পানি এখন আর শাসন করার মতো পর্যায়ে নেই, তখন তারা নিজেরাই শাসন ব্যবস্থা নিজেদের হাতে তুলে নিল। সেই জায়গাতে তারা ভারতীয় উপমহাদেশ শাসন করার জন্য চিন্তা করলো যে ভারতীয় অঞ্চলের মানুষকে কিভাবে এই শাসন ব্যবস্থায় সম্পৃক্ত করতে পারি। এই চিন্তা থেকে তারা ভারতীয় উপমহাদেশের মানুষকে সংশ্লিষ্ট করে শাসন কাজ পরিচালিত হবে এমন একটি প্রক্রিয়ার জন্য অগ্রসর হতে থাকলো। আর তারই প্রথম ধাপ ছিল 1861 সালের ভারতীয় কাউন্সিল আইন। যেই ভারতীয় কাউন্সিল আইনের মধ্যে 5 জন সাধারণ সদস্যকে নিয়ে গভর্নর জেনারেল শাসন পরিষদ গঠনের বিধান করা হয়। এদের মধ্যে 3 জনকে অন্তত 10 বছর ভারতে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। অর্থাৎ গভর্নর জেনারেলের যে পরিষদ থাকবে 5 জনের, তার মধ্যে 3 জন হবে যারা ভারতীয় উপমহাদেশে 10 বছর কাজ করছে। আসলে এই রকমের মানুষ তাদেরকেই তারা খুঁজে পাবে যারা কোম্পানির সাথে সংশ্লিষ্ট ছিল, এই রকমের মানুষ। আইন পরিষদে গভর্নর জেনারেলের শাসন পরিষদের সাধারণ সদস্য ছাড়াও কমপক্ষে 6 জন বা অনধিক 12 জন অতিরিক্ত সদস্য অন্তর্ভুক্ত করার বিধান করা হয়।
আমি বিস্তারিত ব্যাখ্যার আগে একটু বলি, সবাই একটু মনোযোগ সহকারে খেয়াল করো যে ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশে যে শাসন শুরু করে তার ঠিক রানীর শাসন যেদিন থেকে শুরু হয় তার আগে কোম্পানি শাসন করত। তো কোম্পানির শাসনের যে প্যাটার্ন ছিল বা ধরন ছিল তার সাথে ব্রিটিশ রানীর শাসনের ধরনের মিশ্রণ ঘটিয়ে এক ধরনের শাসন ব্যবস্থা ভারতবাসীকে দেওয়া হয়। সেই শাসন ব্যবস্থায় দুইটি পদ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটি হচ্ছে গভর্নর জেনারেল, আরেকটি হচ্ছে গভর্নর। অর্থাৎ ভারতীয় অঞ্চল বা ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে যে নিয়ন্ত্রণ করবে তার অঞ্চলটি হতো গভর্নরের অঞ্চল, আর একাধিক বা সব গভর্নরকে একসাথে নিয়ন্ত্রণ করত গভর্নর জেনারেল। অর্থাৎ গভর্নর জেনারেল ও তার পরিষদ কেন্দ্রীয় পর্যায়ে থাকতো আর গভর্নররা স্থানীয় পর্যায়ে শাসন করত। এটি ছিল ভারতের অভ্যন্তরীণ শাসন কাঠামো। আর এই ভারতের অভ্যন্তরীণ শাসন কাঠামোর কেন্দ্রবিন্দু ছিল গভর্নর জেনারেল। আবার গভর্নর জেনারেলকে নিয়ন্ত্রণ করত বা গভর্নর জেনারেল ব্রিটিশ পার্লামেন্টে ভারত সচিবের মাধ্যমে ভারতীয় উপমহাদেশের সকল তথ্য উপাত্ত উপস্থাপন করত বা বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করত। তাহলে ভারত সচিব একটি গুরুত্বপূর্ণ পদ, অর্থাৎ ভারতীয় উপমহাদেশে যা কিছু ঘটবে বা তাও সেই সময়ে যা কিছুই হবে না কেন সবকিছুই ভারত সচিবের মাধ্যমে ব্রিটিশ পার্লামেন্ট বা ব্রিটিশ সরকার জানতে পারবে। তাহলে সেই ব্রিটিশ সরকার যে জানতে পারবে ভারত সচিবের মাধ্যমে, উনি ছিল ব্রিটিশ পার্লামেন্টের মেম্বার এবং একজন মন্ত্রী পদমর্যাদার। যাই হোক, তোমরা বুঝতে পারছো তারা একটি শাসন ব্যবস্থা কাঠামো দেয় যেখানে গভর্নর জেনারেলের একটি কাউন্সিল থাকবে এবং গভর্নরদের জন্য একটি কাউন্সিল থাকবে, সেটি এখানে ব্যাখ্যা করা হচ্ছে। জরুরি অবস্থা দেখা দিলে গভর্নর জেনারেলকে 6 মাসের জন্য অধ্যাদেশ জারি করার ক্ষমতা প্রদান করা হয়। অর্থাৎ ভারতীয় উপমহাদেশ যার নিয়ন্ত্রণে পরিচালিত হবে গভর্নর জেনারেল, তিনি চাইলে 6 মাস মেয়াদের জন্য জরুরি আদেশ জারি করতে পারতেন। বাংলাকে একটি প্রদেশ হিসাবে স্বীকৃতি দেয় তারা এবং 16 সদস্য বিশিষ্ট প্রাদেশিক আইনসভা গঠন করা হয় 1861 সালের আইনে। তোমরা বুঝতে পারছো। এরপরে মাদ্রাজ ও বোম্বে প্রদেশের আইন পরিষদগুলো পুনর্গঠন ও সম্প্রসারণ করার বিধান করা হয়। অর্থাৎ সেই জায়গায় যে মাদ্রাজ তোমরা জানো বর্তমানে চেন্নাই নামে পরিচিত, বোম্বে প্রদেশের আইন পরিষদগুলো পুনর্গঠন করা হয়। অর্থাৎ সেখানে যে আইন পরিষদ কাঠামো ছিল সেটিকে পুনর্গঠন ও সম্প্রসারণ করা হয়। এরপরে আমরা দেখব 1892 সালের ভারতীয় কাউন্সিল আইন। 1861 সালের যে ভারতীয় কাউন্সিল আইন সেটিকে আরেকটু সম্প্রসারিত করে 1892 সালের ভারতীয় কাউন্সিল আইন পাস হয় ব্রিটিশ পার্লামেন্টে। 1892 সালে যে আইন পাস হয় সেটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি কাউন্সিল আইনের মাধ্যমে কেন্দ্রীয় আইন পরিষদের সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয়। অর্থাৎ কেন্দ্রীয় আইন পরিষদের যে সদস্য সংখ্যা ছিল সেটি আগের থেকে বাড়ানো হয়। কেন্দ্রীয় পরিষদের অতিরিক্ত সদস্যদের মধ্যে 6 জনের বেশি বেসরকারি কর্মকর্তা হতে পারবে না বলে স্থির করা হয়। অর্থাৎ সেখানে যে নন অফিসিয়াল ছিল, অর্থাৎ অতিরিক্ত সদস্য থাকার সুযোগ ছিল, তারা 6 জনের বেশি হতে পারবে না। প্রাদেশিক আইন পরিষদের সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয়। কেন্দ্র ও প্রদেশের বেসরকারি সদস্য সংখ্যা আনুপাতিক হারে বৃদ্ধি করা হয়। অর্থাৎ কেন্দ্র এবং প্রদেশ দুই জায়গাতেই সদস্য সংখ্যা একটি নির্দিষ্ট নিয়ম অনুযায়ী আনুপাতিক হারে বৃদ্ধি করা হয়। আইন পরিষদের সদস্যদের শর্ত সাপেক্ষে সরকারের অর্থনৈতিক রিপোর্ট পর্যালোচনা করার সুযোগ দেওয়া হয়, কিন্তু তারা সেটিকে স্টপ করতে পারত না। অর্থাৎ সমালোচনা করতে পারবে কিন্তু সেটি বন্ধ করতে পারবে না। 1892 সালের কাউন্সিল আইন পরিষদগুলো সরকারি আয় ব্যয় সম্পর্কিত হিসাব সম্পর্কে আলোচনা সমালোচনা করার অধিকার রাখে। কেন্দ্রীয় আইন পরিষদের অতিরিক্ত সদস্যদের মধ্যে 5 জন নির্বাচিত সদস্যের কথা বলা হয়। তারা পৌরসভা, বিশ্ববিদ্যালয়, সিনেট ও বিভিন্ন বাণিজ্য সংস্থা থেকে মনোনীত হতেন। এরপরে আমরা চলে যাব রাজনৈতিক দলের ক্ষেত্রে। তাহলে তোমরা যেই অংশটুকু আমরা আলোচনা করলাম সেটিকে আমি যদি
একটু সামারাইজ করে বলি যে প্রথম অংশে আমরা বলেছি ভারতীয় উপমহাদেশে তাদের যে পটভূমি, তারা ব্রিটিশ রানীর অনুমতি নেয়, সনদ লাভ করে, ভারতীয় উপমহাদেশে ব্যবসা বাণিজ্য করতে আসে, ব্যবসা শুরু করে, সম্রাট জাহাঙ্গীর তাদেরকে বাণিজ্য কুঠি নির্মাণের অনুমতি প্রদান করে। তারপরে আমরা দেখলাম যে শুধু বাণিজ্য কুঠি নয়, তারা বাংলাতে অথবা পুরা ভারতীয় উপমহাদেশে বিনা শুল্কে, বলা চলে বিনা শুল্কে, মাত্র ৩,০০০ টাকার বিনিময়ে পুরা ভারতীয় উপমহাদেশে বাণিজ্য করার সুবিধা লাভ করে ফররুখ শিয়ারের এক ফরমান জারির মাধ্যমে। এরপরে আমরা দেখলাম যে কোম্পানি যখন এখানে শাসন করতে ব্যর্থ হলো, সিপাহী বিদ্রোহ ঘটার পরে 1858 সালে ব্রিটিশ সরকার সরাসরি এখানে শাসন ব্যবস্থায় সম্পৃক্ত হয়ে যায় রানী ভিক্টোরিয়ার এক ঘোষণার মাধ্যমে। রানী ভিক্টোরিয়ার ঘোষণার মাধ্যমে ভারতীয় উপমহাদেশ ব্রিটিশ বা ব্রিটেনের অংশ হয়ে যায় এবং তখন থেকেই আমরা হিসাব শুরু করেছি যে আমরা বলি যে আমরা ব্রিটিশদের অধীনে বা ভারতীয় উপমহাদেশে ব্রিটিশরা প্রায় 200 বছর শাসন করেছে এবং সর্বশেষ তারা 1947 সালে স্বাধীনতা দিয়ে এই অঞ্চলকে স্বাধীনতা দিয়ে এখান থেকে চলে গিয়েছে। তা ঠিক সেই জায়গাতে যদি আমরা দেখি যে তারা যে দীর্ঘদিন আমাদেরকে শাসন করেছে, তাহলে এখানে আমাদের দুই ধরনের উন্নতি করার চেষ্টা তারা করেছে। একটি হচ্ছে এখানের রাজনৈতিক বিকাশ, আরেকটি হচ্ছে শাসনতান্ত্রিক বিকাশ। তাহলে রাজনৈতিক বিকাশ এক ধরনের, শাসনতান্ত্রিক বিকাশ অন্য ধরনের। তোমরা বুঝতে পারছো যে রাজনৈতিক বিকাশ ঘটে সেই অঞ্চলের মানুষের রাজনৈতিক সম্পৃক্ততার মাধ্যমে, শাসনতান্ত্রিক বিকাশ ঘটে শাসন ব্যবস্থায় নতুন নতুন আইন বা নতুন নতুন আইনের সম্মেলন বা সন্নিবেশ ঘটানোর মাধ্যমে, অর্থাৎ জনগণকে বা নাগরিককে রাষ্ট্রীয়ভাবে সুযোগ সুবিধা বাড়ানোর মাধ্যমে শাসন ব্যবস্থার বিকাশ ঘটে থাকে। ঠিক ভারতীয় উপমহাদেশের সেই সময়টাতে আমরা যদি দুইটা ভাগে দেখি তাহলে আমরা ঠিক এভাবে মূল্যায়ন করব। আমরা এখানে 1861 সালের আইন নিয়ে কথা বলেছি, যেখানে গভর্নর জেনারেল ও গভর্নরদের পরিষদ ছিল। পরবর্তীতে আমরা দেখেছি 1892 সালের আইন, সেখানে গভর্নর জেনারেল ও গভর্নরের পরিষদ ছিল এবং সেখানে কিছু সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয়, যেটি পরের আইনে সংখ্যা বৃদ্ধি পায়, যেটি ছিল আসলে শাসনতান্ত্রিক উন্নয়ন। এরপরে আমরা চলে যাব ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক উন্নয়নের ক্ষেত্রে। রাজনৈতিক উন্নয়ন যদি আমরা দেখি তাহলে ভারতীয় উপমহাদেশের মানুষ কবে থেকে রাজনীতি সচেতন হলো এবং কবে এখানে একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হলো এবং যবে থেকে তারা রাজনৈতিকভাবে তাদের অধিকার প্রতিষ্ঠায় সচেষ্ট হলো, সেটা আমরা দেখব। তাহলে ভারতীয় জাতীয় কংগ্রেস 1885 সালে ভারতে প্রতিষ্ঠিত হয়। সেটি হচ্ছে ভারতীয় উপমহাদেশের মানুষের প্রথম রাজনৈতিক দল, যেটি ভারতের জনগণের স্বার্থ রক্ষার জন্য, খেয়াল করো, ভারতের মানুষের স্বার্থ রক্ষা করার জন্য। এখানে ভারতবর্ষের মানুষ বলতে কিন্তু সব ধরনের মানুষ, সব ধর্মের মানুষ, সব বয়সের মানুষ, সকল মানুষকে বোঝাচ্ছে। অর্থাৎ সকল ধর্মের, সকল বর্ণের, সকল মানুষের অধিকার, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য ভারতে যে প্রথম রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয় সেই দলটির নাম ভারতীয় জাতীয় কংগ্রেস এবং সেটি প্রতিষ্ঠিত হয় 1885 সালে। এবং খেয়াল করে এরপর আমরা সেখানে যদি আমরা একটু দেখি 1891 সালে কংগ্রেস উচ্চ হারে রাজস্ব ধার্য এবং রাজস্ব আদায়ের পদ্ধতির প্রতিবাদ জানায়। কংগ্রেস প্রশাসনিক ব্যয় হ্রাস করা এবং ভারতীয়দের প্রশাসনিক কাজে নিয়োগ করার জন্য সরকারের কাছে জোর দাবি জানায়। কংগ্রেস ভারতীয় জনগণের বেসামরিক বা সাধারণ অধিকার সুরক্ষার জন্য গুরুত্ব আরোপ করে। তোমরা বুঝতে পারছো যে রাজনৈতিক দল গঠনের পরে যখন রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে কথা বলার সুযোগ হয়, নেতৃত্ব তৈরি হয়, তখনই সরকারের কাছে, শাসন ব্যবস্থার কাছে কিছু দাবি দেওয়া তুলে ধরা হয়। তোমরা দেখতে পাচ্ছ যে এভাবেই কংগ্রেস ভারতীয় জনগণের অধিকার প্রতিষ্ঠায় সচেষ্ট হয়। এরপরে আমরা দেখব যে 1905 সাল বা বঙ্গভঙ্গ। তোমরা জানো বঙ্গ নামক একটি অঞ্চলকে যখন ভাগ করা হয় শাসন ব্যবস্থার সুবিধার্থে, সেটিকে বলা হয় বঙ্গভঙ্গ, আর যেটি করা হয় 1905 সালে।
অর্থাৎ বঙ্গ নামক যেই অঞ্চলটি একসাথে ব্রিটিশরা শাসন করত, সেটিকে শাসন ব্যবস্থা, ব্রিটিশরা বলেছে তাদের শাসন ব্যবস্থার সুবিধার্থে তারা সেই অঞ্চলটিকে ভেঙে, বঙ্গ নামক অঞ্চলটিকে ভেঙে দুইটি খণ্ড করে। তাহলে আগের যে খণ্ড ছিল সেখানে রাজধানী হয় কলকাতা, এবং পরের যে খণ্ডটি নতুন করে করা হয় সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ বা তার পার্শ্ববর্তী অঞ্চলের কিছু নিয়ে একসাথে করা হয়, সেটি রাজধানী করা হয় ঢাকাকে। পরবর্তীতে দেখা গেল 1905 সালে বঙ্গভঙ্গ ব্রিটিশরা করার পরে তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে এখানে যেটি হবে সেটি আসলে স্থায়ী, অর্থাৎ বঙ্গভঙ্গ হবে স্থায়ী। কিন্তু বঙ্গভঙ্গের ফলে দেখা গেল হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে পরস্পর বিরোধিতা শুরু হয়ে গেল। হিন্দু সম্প্রদায়, অর্থাৎ কলকাতা তো বেশিরভাগ মানুষ হিন্দু মানুষ বসবাস করত, আর আমাদের বাংলাদেশের এই অঞ্চলের বেশিরভাগ মানুষ মুসলমান ছিল। যখন বাংলাদেশের এই অঞ্চলে ঢাকা রাজধানী হয়ে একটি অঞ্চল আলাদা হলো, তখন দেখা গেল এই অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো সকল ক্ষেত্রে অগ্রগতি লাভ করলো, সমৃদ্ধি লাভ করলো। এই অঞ্চলের মানুষ না চাইলেই যে সুবিধাটি পেয়ে গেল সেটি তারা আর ছাড়তে চাইলো না। আবার কলকাতার থেকে রাজধানী এখানে আসাতে কলকাতায় যে আইনজীবী সমিতি ছিল, আইনজীবীরা ছিল, ডাক্তাররা ছিল, শিক্ষা ব্যবস্থা ছিল, সেখানে ছাত্র সংখ্যা কমতে থাকলো, ক্লায়েন্ট সংখ্যা কমতে থাকলো, তাদের ইনকাম কমতে থাকলো, তারা এটার বিরুদ্ধে উঠে পড়ে লাগলো। পরবর্তীতে আমরা দেখতে পেলাম পুরা ভারতবর্ষ এই বঙ্গভঙ্গকে রদ করার জন্য আন্দোলন শুরু করলো। যাই হোক, কি ধরনের আন্দোলন, যে তারা ব্রিটিশ পণ্য বয়কটের চিন্তা শুরু করলো এবং অগ্রসর হলো। ঠিক এই রকমের জায়গাতে ব্রিটিশরা চিন্তা করলো আমরা ক্ষুদ্র স্বার্থে বঙ্গভঙ্গ করেছি, এখন এটিকে জলাঞ্জলি দিয়ে 1911 সালে তারা বঙ্গভঙ্গ রদ করে দিল, অর্থাৎ মুছে দিল, এবং বঙ্গকে আবার আগের মতো একটি অঞ্চলে পরিণত করলো। সেটি 1911 সালে, যেটিকে আমরা জানি বঙ্গভঙ্গ রদ হিসেবে। ঠিক এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেল, সেটি হচ্ছে মুসলিম লীগ। অর্থাৎ 1906 সালে মুসলমানদের জন্য এই যে বঙ্গভঙ্গ হওয়ার প্রেক্ষাপটে মুসলমানরা রাজনৈতিকভাবে কিছুটা হইলে সচেতন হয়ে গেল, এবং তারা দেখলো ঢাকাতে রাজধানী হওয়ার কারণে তারা বুঝতে পারলো যে মুসলমানদেরকে একসাথে একই টোনে একই প্ল্যাটফর্মে কথা বলতে হবে। অর্থাৎ মুসলমানরা জাতীয় কংগ্রেসে থেকে তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, এই জন্য তারা ভিন্ন একটি প্ল্যাটফর্ম থেকে, অর্থাৎ ভিন্ন একটি জায়গা থেকে সম্মিলিতভাবে মুসলমানদের অধিকার রক্ষার জন্য একটি রাজনৈতিক দল গঠন করলো, যেটি ঢাকাতে 1906 সালে শিক্ষা সম্মেলনের মাধ্যমে একটি সম্মেলন হয়, এবং তার শেষ দিনে তারা একটি রাজনৈতিক দলের মাধ্যমে আত্মপ্রকাশ করে। সেই দলটির নাম মুসলিম লীগ। তোমরা জানো যে 1947 সালে এই মুসলিম লীগের নেতৃত্বেই পাকিস্তান নামক রাষ্ট্রের জন্ম হয়, এবং কংগ্রেস নামক যে রাজনৈতিক দলটি 1885 সালে প্রতিষ্ঠিত হয়, তার নেতৃত্বেই ইন্ডিয়া বা ভারত নামে একটি দেশ স্বাধীন হয়। খেয়াল করো মুসলিম লীগের যে কাজগুলো ছিল, আমরা এখানে যদি একটু দেখি, ভারতীয় মুসলমানদের মধ্যে ব্রিটিশ সরকারের প্রতি আনুগত্য সৃষ্টি করা এবং সরকারের কোনো ব্যবস্থা সম্বন্ধে তাদের মনে ভ্রান্ত ধারণা জন্মালে তা দূর করা, অর্থাৎ সরকারের সাথে মুসলমানদের এক ধরনের বোঝাপড়ার সম্পর্ক স্থাপন চেষ্টা করা, ভারতের মুসলমানদের রাজনৈতিক অধিকার ও স্বার্থ রক্ষা করা এবং তাদের অভাব, অভিযোগ, দাবি এগুলো গঠনমূলকভাবে উপস্থাপন করা। এই সংগঠনগুলোর লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের ক্ষেত্রে অন্য সম্প্রদায়ের প্রতি যেন বিদ্বেষ ভাব সৃষ্টি না হয়, অর্থাৎ এখানে যেন হিন্দু মুসলমানদের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব তৈরি না হয়, সেটাও মুসলিম লীগের এক ধরনের দেখার বিষয় ছিল। সর্বোপরি আমরা যদি ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা যদি এখন আমি তোমাদেরকে যদি জিজ্ঞেস করি যে আসলে আজ কি কি শিখলাম, তোমরা বলতে পারো কিনা? খেয়াল করো, আমরা এখানে আবার বলছি উপমহাদেশে ব্রিটিশদের শাসনের যে পটভূমি সেটি, অর্থাৎ ব্রিটিশরা কবে আসলো, ব্যবসা শুরু করলো, কতদিন শাসন করলো, এবং কিভাবে তারা এখানে ব্রিটিশ কোম্পানির শাসন থেকে ব্রিটিশ রাজারা বা ব্রিটিশ রানীর শাসন শুরু হলো, এবং সেই শাসনের মধ্যে আমরা দুইটা আইন নিয়ে আলোচনা করেছি। তোমরা জানো যে 1861 সালের আইন এবং 1892 সালের আইন, অর্থাৎ এখানে শাসনতান্ত্রিক এক ধরনের উন্নতি বা অগ্রগতি হয়েছে। ঠিক
ঠিক একইভাবে এখানে রাজনৈতিক দলের জন্ম হয়েছে এবং যেই রাজনৈতিক দল দুটি পরবর্তীতে ভারত এবং পাকিস্তান নামক রাষ্ট্রের জন্ম দিয়েছে 1947 সালে। তাহলে আমি যদি জিজ্ঞেস করি, আশা করি তোমরা উত্তর দিতে পারবে। আজকের ক্লাসে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।